এই যে আমার পুরনো সহকর্মী সিরাজ ভাই সামনে রয়েছেন, জানেন আমি 8 বছর ছিলাম এবং ওই 8 বছরে বিদেশে বসে লিখেছি। এই এখানে এসে অনেকে যখন পায়ের আওয়াজ পাওয়া যায় কথা বললেন, এটা একেবারেই লন্ডনে বসে লেখা, এবং আরও 5টা উপন্যাস লিখি, 3টে কবিতার বই লিখি, আরও টুকটাক যাই হোক। তাই আমি এরকম দেশে বসে লেখা, বিদেশে বসে লেখা, এই দুটোই আমার কাছে পরিষ্কারভাবেই জানা আছে। আমি কয়েকটা এই বিষয়ে আলোচনা করে কয়েকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে বাংলা ভাষা পৃথিবীর 5ম বৃহত্তম ভাষা, এবং বাংলা শুধু বাংলাদেশে বলা লেখা হয় না। পশ্চিমবঙ্গ, বিহারের 3টি জেলা, উড়িষ্যার 4টি জেলা, আসাম, মেঘালয়ের কিছু অংশ এবং ত্রিপুরা। এবং মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, যে ত্রিপুরার রাজভাষা কিন্তু বহু আগে থেকেই বাংলা ভাষা ছিল। আমরা রাষ্ট্রভাষা আন্দোলন করেছি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, কিন্তু ত্রিপুরার রাজভাষা অন্তত 250 বছরের পুরনো বাংলা। এই যে এত বৃহৎ জায়গাতে বাংলা ভাষা আমরা বলি, এবং বলা তো না, আমরা যখন একটা ভাষার কথা বলি না, আসলে আমরা ভাবি বাংলায় এবং সেইটাকে প্রকাশ করি শব্দে, বাংলা শব্দে, বাংলা নিয়মে। এই কাজটা এত বৃহৎ জায়গা জুড়ে চলছে, এবং এখন বাঙালিরা বাংলাদেশ একটু বেশি আকারে, পশ্চিমবঙ্গ পৃথিবীর অনেকগুলো দেশে ছড়িয়ে গেছে, অনেকগুলো দেশে ছড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, যার যুক্তরাজ্য তো আছে, গ্রেট ব্রিটেন, এবং সেখানে যে মানুষকে শুধু কর্মী, সেবক, চাকরিজীবী, ব্যবসায়ী হিসেবে আছেন তা তো নয়, সাহিত্য করছেন, লিখছেন, ছাপাও হচ্ছে দেশে বা নিজেদের ভেতরেই ছাপা হচ্ছে, এরকম একটা ছড়িয়েছে। এটা ইউ আর লুকিং এট এ বিগ ম্যাপ বাংলা ভাষা। এই কথাটা বলে আমি এটা বলি যে আমি ডায়াসপোরা সাহিত্যে বিশ্বাস করি না। আমার সঙ্গে একাডেমিক বিষয়ে ডায়াসপোরার কথা আছে, আমি এটা বিশ্বাস করি না। বাংলা, ইংরেজি ভাষার ডায়াসপোরার লেখক আছে, ফ্রেঞ্চ ভাষার ডায়াসপোরার লেখক আছে, স্প্যানিশ ভাষার আছে, নেই। এই কথাটা শুরু হয়েছিল যখন জুইশ পিপুলের নিজস্ব রাষ্ট্র ছিল না, তখন জুইশ পিপুলরা হিব্রু ভাষাতে, এবং ওইটাই এটা কি যেন আরেকটা নাম, ইটিশ ভাষা। আমার অন্যতম প্রিয় লেখক আইজেক বেশবিশ সিঙ্গার, ইটিশ ভাষার লেখক। নিউ ইয়র্কে, এই নিউ ইয়র্কে ইটিশ এবং হিব্রু ভাষার চর্চা হয়, তখন এটা তখন ডায়াসপোরা বলে। তো মানে ডায়াসপোরা সাহিত্য কিন্তু ইংরেজি ভাষা নেই। তার কারণ হচ্ছে যে ইংরেজি যেখানেই লেখা হোক না কেন, সেই দেশে কাঠামোর ভেতরে তাকে বিচার করা হয়। সাউথ আফ্রিকাতে যে ইংরেজি সাহিত্য রচনা হয়, সেটা কি ইংলিশ লিটারেচার হিসেবে বিবেচিত হয় না, সাউথ আফ্রিকান লিটারেচার হিসেবে। এইগুলো কথাগুলো মনে রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা মাইন্ডসেটের কথা বলি। উপমহাদেশে বা দক্ষিণ এশিয়া বলাটা আরো ভালো। সাংবাদিক শেষ গেছে বললেন যে উপমহাদেশ বললেন না, দক্ষিণ এশিয়া। তো দক্ষিণ এশিয়া অনেকগুলো প্রধান ভাষা আছে, যেমন কয়েকটা ভাষার কথা হলো বাংলা, উর্দু, হিন্দি, তামিল, তেলেগু, কান্নাড়া, এই সমস্ত ভাষা রয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি যে বাংলা বাদে অন্য ভাষাগুলোর কথা বলছি, এরা ভারতের যেখানেই থাকুন না কেন, ভারতের যেখানেই থাকুন না কেন, যে শহরেই থাকুন না কেন, তাতে কিছু আসে যায় না, দিব্যি সাহিত্য করে যাচ্ছে। একজন হিন্দি লেখক, হিন্দি ভাষার লেখক, তিনি লখনৌতেও আছেন, আলাহাবাদেও আছেন, বম্বেতেও আছেন, হিন্দি সাহিত্য করে যাচ্ছেন। বাংলা ভাষার ব্যাপারে দেখা যায় যে রাজধানীতে না থাকলে গতি না, ভিজিবিলিটি, এটি আমি খুব সমালোচনা করি, এটা হওয়া উচিত নয়, কিন্তু দুঃখজনক হলেও যে উইদিন দ্য কান্ট্রি, আপনি রাজশাহীতে বসে সাহিত্য করে, আপনি মফস্বলের লেখক,
চট্টগ্রামের মতো একটা বড় শহর, যেটা বাণিজ্যিক রাজধানী বলা হয়, চট্টগ্রামের লেখকদের ঢাকার সাহিত্যিক মহল খুব একটা করে না। মানে ঠিক আছে, এসছেন ভালো, বসুন, কি লিখছেন এইরকম। কিন্তু আমরাই রাজধানীতে আছি, পশ্চিমবঙ্গেও তাই। জলপাইগুড়িতে বসে সাহিত্য, আমাদের বন্ধু ছিলেন সুরজিৎ দাশগুপ্ত, তাকে কলকাতা আসতে হয়েছে, জলপাইগুড়িতে থেকে তার সাহিত্য করে নাক গলাতে পারেননি। এটা আমাদের এই বাঙালিদের একটা অদ্ভুত, আমি মানে আই এম স্টিল ট্রাইং টু ফাইন্ড আউট ওয়াই দিস ইজ, যে বাঙালিদের। ত্রিপুরার লেখক, আগরতলায় আমি একাধিকবার গিয়েছি, নানান সাহিত্য সম্মেলনে ডাকে, তারা বলে দাদা একটু মানে বাংলায় আমরা লিখি, কলকাতা আমাদের খুব করুণার চোখে দেখে। ত্রিপুরা বাংলায় লিখছি, রাজভাষা ছিল, মানে সে এখনো মানে সেটা নিয়ে গৌরব করে, তারা লিখছে এবং ভালো লিখছে। সেখানে আমি যাই, রাতুল দেব বর্মন ভালো কবিতা লেখে, আকবর আহমেদ ভালো কবিতা লেখে, বরাক উপত্যকার সাহিত্য মানে হচ্ছে আসাম এবং ওই এলাকার যারা বাংলায় লেখে, রফিকুল ইসলাম অত্যন্ত ভালো লেখে, কোন নীলিমা হক ঠাকুরিয়া অত্যন্ত ভালো লেখে, এদের কোনোখানে পার্থক্য। তা আমি এইসব জায়গায় সাহিত্য সম্মেলনে গেলে আমি বলি, বাংলাদেশের দরজা খোলা আছে, আপনারা চলে আসুন, আমি নিজ দায়িত্বে ছাপো আপনাদের, কি কেন কলকাতায় যাব। তো সেখানেও আমি বলি যে ওই ভিজিবিলিটিটা নেই, এরা মনে করে দূর মফস্বলে। আর বাংলাদেশে যে এখানে তো আমরা বাংলাদেশের সবাই রয়েছে, এখানে আমার দিলার আকাশের মামার সেই বিশ্ববিদ্যালয় জীবনের বান্ধবী উনি রয়েছেন, মানে সবচেয়ে প্রাচীন বংশে আমাদের, উনি রয়েছেন। এ থেকে শুরু করে মানে অনেকেই লিখছেন, দিলারা রয়েছেন, হাসান ফেরদৌসী চোখের সামনে রয়েছেন, আরও এখানে যাদের সঙ্গে পরিচয় হলো বা হয়েছে আগে, এত যেন মানুষ রয়েছে। মাইন্ডসেটটা ঢাকাতে ওই প্রবাসী লেখক, এমনকি বাংলা একাডেমি আমি প্রতিবাদ করেছিলাম যে প্রবাসী লেখক হিসেবে যেন পুরস্কার দিচ্ছে। If you decide to honor Kader Mahmud, very good. He is a writer of Bengali language, Bengali literature, বাংলাদেশের মানুষ, তাকে মূল জায়গায় পুরস্কার। এবং আমি বিশ্বাস করুন, আমি যদি থাকতাম এবং আমাকে যদি প্রবাসী লেখক হিসেবে পুরস্কার, আমি রিফিউজ করতাম। আমি প্রবাসী লেখক, আই ক্যারি স্বদেশী ইন মাই হার্ট। এটা গেল একটা দিক। আরেকটা দিক বলি, প্রবাসী জীবন সম্পর্কে হাসান ফেরদৌস উল্লেখ করেছে। সমারসেট মমের একটা কথা বলি, সমারসেট মমের প্রায় সব ছোট গল্প, অসাধারণ ছোট গল্প, হচ্ছে ইংল্যান্ডের বাইরে যে ইংরেজরা গিয়ে বসবাস করছে, কেউ চাকুরিজীবী, কেউ প্লান্টার, চায় চাষ, রাবার চাষ, এই সমস্ত। তোকে একবার জিজ্ঞেস করা হয়েছিল টাইমস পত্রিকা থেকে, সে প্রায় আমার জন্মের কাছাকাছি সময়, জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই বাইরের যারা ইংরেজ গেছে তাদের নিয়ে লেখেন কেন? এই ফিলিপিনে আছে, প্যাসিফিক আইল্যান্ডে আছে, বিভিন্ন জায়গায়, এমনকি ইউরোপে আছে, লেখেন। তুমি একটা কথা বলেছিলেন, যেটা ওর বইতেও আছে, যে খুব ইন্টারেস্টিং, যে ইংরেজ তার নিজের দেশে একরকম, আর বাইরে যখন যায় সে কিন্তু অন্যরকম, তার একটা পরিবর্তন হয়, ইজ মডিফাইড, ইজ ডিফারেন্ট। এবং বলছে যে এই যে লেখক হিসেবে আমাকে খুব আকর্ষণ করে যে আমি সেই ইংরেজের কথা লিখব, হি চোজ দ্যাট। এই কথাটা বলে, হ্যাভিং সেড দিস, আই অলসো উড লাইক টু অ্যাড যে বাঙালি যখন দেশের বাইরে, সে কোনো না কোনোভাবে কিন্তু ভিন্ন বাঙালি যে বাঙালি দেশে বাস করে, এবং এই বাঙালির কথা যার ইঙ্গিত হাসান ফেরদৌস দিয়েছে, এই জীবনের কথা লিখুন। আপনি শরিত জীবনের কথা লিখেছেন, ভালো, ওয়ালিউল্লাহ লিখেছেন, সেটা দাঁড়াতে পারে, কিন্তু হোয়াট অ্যাবাউট দি লাইফ ইউ আর গোয়িং টু, দি সারাউন্ডিংস, দি অ্যাটমসফিয়ার, দি অ্যাম্বিয়েন্স। এটা এইখানে যে
এটা মমের কথাটা তখন স্মরণ করি, যে একটা জায়গায় বসবাসের ফলে লোকটার কিছু গুণগত কিছু পার্থক্য ঘটে। আমার বালিকার চন্দ্রযানের কথা যে হাসান ফেরদৌস বললো, ওর কাছে কোথায় ভালো লেগেছে এই জন্য যে ওই বাঙালি লন্ডনে থেকে তার কি পরিবর্তন হয়েছে তার পারিবারিক সংস্থাপনে এবং তার পুত্রকন্যার উপরে, এইটাই ছিল বিষয়। তো যাই হোক, এটা একটা কথা। এখন দেশের যে শরিত জীবন, সেখানেও আরেকটা বলি। লন্ডনে একটা সভ্যতা আছে, ওয়ান্স এগেইন আই রেফার টু সিরাজ ভাই, সিরাজুর রহমান, যে মেলভিন ব্র্যাগের একটা শো আছে না, সাউথ ব্যাংক শো, সাহিত্য, হ্যাঁ, খুব মানে রিয়েলি মানে এক্সাইটিং প্রোগ্রাম সাহিত্যের উপর। সেই মেলভিন ব্র্যাগের একটা ইন্টারভিউ সালমান রুশদি। সালমান রুশদি আপনারা জানেন যে স্যাটানিক ভার্সেস লেখার পর 4 বছর তাকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছে আত্মগোপন করে। 4 বছর আত্মগোপন করে থাকবার পর যখন তিনি সারফেস করেছেন, অর্থাৎ প্রকাশ্যে বেরিয়েছেন, তখন মেলভিন ব্র্যাগ তাকে প্রথম ইন্টারভিউ করে, এবং সেই সময় আমি অন জার্নি লন্ডনে ছিলাম এবং সেই ইন্টারভিউতে দেখি। দীর্ঘ সেই 1.5 ঘন্টার ইন্টারভিউতে সালমান রুশদিকে গোড়াতেই প্রশ্ন একটা করেছিল যে এই যে 4 বছর আপনি যেখানেই থাকুন, আমরা জানি না পুলিশ আপনাকে কোথায় লুকিয়ে রেখেছিল, কিন্তু এই 4 বছরে আপনি কি লিখেছেন এটা একটু আমাদের বলুন দর্শককে। উনি বলেন আমি কিচ্ছু লিখিনি। কেন? তো বললেন যে আমি যে মানুষের কথা লিখি সেই মানুষ কিন্তু ইজ এ ক্যাপটিভ পেট্রিয়ট, তার একটা দেশের মানুষ, এবং আমি সেই মানুষ যে পথ দিয়ে হেঁটে যায় সেই পথে আমার পা রাখতে পারিনি। আমার পাশ দিয়ে যে মানুষটি হেসে যায়, যাদের কথা লিখি, তাদের ঘামের গন্ধ আমার নাকে লাগেনি। আমি এই 4 বছর থেকে এটা, তখন তার প্রশ্ন করছে মেলভিন ব্র্যাগ যে তাহলে কি আপনি দেশের কথা লিখবার জন্য দেশে যেতে চান? কিন্তু আগের বইতে তো আপনি জাননি, আমরা যতদূর জানি যে তখন আপনি যেতেন খুব দীর্ঘ সময়, লিখছেন কি করে? তো বলে যে আমাকে ওই যে ফ্যান্টাসির কথা বললো বা ম্যাজিক রিয়েলিজমের কথা বললো বা একটা প্রতীকী কথা বললো, যে সেটা আমাকে অবলম্বন করতে হয়েছে। কিন্তু আমি রিয়েলিস্টিক লেখা লিখতে গেলে আই হ্যাভ টু ওয়াক দ্য ফুটপাথ দ্যাট মাই পিপল ওয়াকস। তাদের ঘামের গন্ধ, আবারও রিপিট করি, তাদের ঘামের গন্ধ আমায় পেতে হবে, তাদের ধুলো আমার গায়ে মারতে হবে। ওয়ালিউল্লাহর কথা বলা হয় দি মোস্ট সাকসেসফুল দুজন বলে যারা প্রবাসী থেকে ভালো লেগেছে এবং স্বল্প সময়ের জন্য হলেও, মাইকেল মধুসূদন দত্ত, চতুর্দশপদী কবিতা, যিনি বাংলা সাহিত্যের সনেট